মামা, তোদের তো আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে বেশি, তাই না? তোর তো আবার চাচাতো বোন আছে, বিয়েতে আসবে। আমার একটু লাইনটা করিয়ে দিস। যে মেয়েটা একটু বেশি লুচ্চা, ওই মেয়েটার সাথে আমার লাইনটা করিয়ে দিস। মামা, আমার তো আর একটা মাত্র চাচাতো বোন আছে, সে অবিবাহিত। তবে তার কখন বিয়ে হয়ে যায় এইটা শিওর নেই। তোর সাথে রিলেশন করিয়ে দিতে পারবো, তবে তুই তাকে পাবি কিনা এটা আমি জানি না। তবে আজকে গিয়ে দেখ, তুই যদি পটাতে পারিস তাহলে খুব ভালো, আর না পটাতে পারলেও আমার আর কোনো কিছু করার নেই। আরে মামা, এত চিন্তা করিস কেন? দেখবি একদম কড়াভাবে তাকে পটিয়ে ফেলবো। আমাকে তুই চিনিস না, এর আগেও 2টা প্রেম করছি, কিন্তু 2 দিনের বেশি টিকিয়ে রাখতে পারি নাই। বেশি লুচ্চামি করলে যা হয় আর কি। আচ্ছা, যাই হোক, এত কিছু বলার দরকার নেই তোদেরকে। আমার এখন তাড়াতাড়ি চল। শাহেদ, এখানে বিয়ে হচ্ছে রাকিবের, তবে আমি দেখতেছি তুই সব চাইতে বেশি লাফালাফি করতেছস। চল আজকে রাকিবের বিয়ে না দিয়ে রাকিবের বউয়ের সাথে তোর বিয়ে দিয়ে দেই। তার বউয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিলে সে যদি বেঁচে থাকে তাহলে আমাকে একটু বলিস, তাহলে তার বউকে আমি নিতে পারবো। কারোর বিয়ে করার দরকার নেই, আমি আমার বউকে বিয়ে করব। তোদের বিয়ে করার দরকার নেই আমার বউকে। আর তোরা যে তাদের উদ্দেশ্যে যাইতেছিস, সেই উদ্দেশ্য যাতে সফল হয় এই দোয়া কর। আমি দোয়াটা বলে দিতেছি, ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। রাকিবের দোয়া শুনে ঠাস করে রাকিবের গালে চড় মারলো শাহেদ আর বলতে লাগলো, শালা, তুই আমাদেরকে ওইখানে নিয়ে মারার চেষ্টা করবি নাকি যে এই দোয়া করতে বলতেছিস? উল্টাপাল্টা দোয়া করলে তো আমরা মরেই যাব। আর তোর মতো বন্ধু থাকলে তো আর কোনো কিছু বলার নেই। ও আচ্ছা, হয়তো একটু তো ভুল হয়ে গেছে। যাই হোক, এখন চল আর এই দোয়াটা করি। আমি মজা করে বললাম এমনিতেই, আবার সিরিয়াস ভাবিস না। এখন চল তাড়াতাড়ি। এই বলে রাকিব তার বন্ধুদেরকে নিয়ে চলে আসলো বাইরে। তার আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো গাড়িতে। সবাই বসে মজা করতেছে। সবচাইতে বেশি মজা করতেছে শাহেদ, কারণ তার মনটা বেশ উতলা হয়ে আছে। কখন সে রাকিবের চাচাতো বোনকে দেখবে এটা নিয়ে চিন্তা করতেছে। এইসব চিন্তা করতে করতে গাড়ি চলে আসলো বিয়ে বাড়িতে। সবাই গেট ধরে দাঁড়িয়ে আছে। সবার গেট ধরে দাঁড়িয়ে থাকা দেখে শাহেদ আগে আগে গিয়ে বলতে লাগলো, এই যে ফুলটুসিরা, তোমাদেরকে টাকা দেওয়া হবে না, তোমরা এখনই গেট ছেড়ে দিয়ে চলে যাও। কিরে ইঁদুরের বাচ্চা, তুই এখানে কি করিস? ওই দিনও তুই এখানে এসেছিস আর একটা ঝামেলা লাগিয়ে দিয়েছিস। ওই দিন তুই আমার গায়ে পানি ঢেলে দিয়েছিস আর আজকে এসেছিস চামচামি করতে। টাকা তুই দিবি নাকি তোর বন্ধু দিবে? আমি আর আমার বন্ধু একই। আমার বন্ধুর টাকা আমি দিব, আর আপনাকে তো সবার আগে দিব না, কারণ আপনি একটা বেয়াদব মেয়ে। আপনি মুখে মুখে তর্ক করেন। দিলে দিবি, না দিলে না দিবি, তাতে আমার কি? উত্তর দেওয়ার দরকার নেই, আমি আমার ভাইয়ের কাছ থেকে নিব। তুই এখান থেকে চলে যা। আমি এখান থেকে যাব না। আমি রাকিবের চাচাতো বোনের সাথে রিলেশন করেই এরপরে যাব। শাহেদের মুখে এই কথা শুনে সামনের দিকে যতগুলো মেয়ে ছিল সবাই হো হো করে হেসে দিল। সবাই এরকম হাসি দেখে শাহেদ সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, আপনারা এইভাবে হাসাহাসি করতেছেন কেন? এইভাবে হাসাহাসি করলে তো আপনাদের দাঁত খুলে পড়ে যাবে। এইভাবে হাসাহাসি করবেন না। আপনি কার সাথে রিলেশন করবেন বলছিলেন? রাকিবের চাচাতো বোনের সাথে। আপনি রাকিবের চাচাতো বোনকে দেখেছেন নাকি? সে কেমন দেখতে? এখনো দেখা হয় নাই, তবে আশা করি আজকে দেখা হয়ে যাবে। আর আমি আজকেই প্রপোজ করে দিব। সামনের দিকে একবার তাকিয়ে দেখেন। ওইদিকে আপনি যেই মেয়েটার ওপর পানি ঢেলে দিয়েছিলেন, ওই মেয়েটাই হচ্ছে রাকিবের চাচাতো বোন। শাহেদ হা করে তাকিয়ে আছে বৃষ্টির দিকে। এইদিকে বৃষ্টি ঢং করে বলতে লাগলো, এই দেখ দেখ, বিড়ালের মতো চেহারা করে দাঁড়িয়ে আছে। মনে তো চাইতেছে কাটা এনে তাকে দেওয়ার জন্য। বৃষ্টির কথা শুনে সবাই হেসে দিল। এদিকে শাহেদ কি বলবে বুঝে উঠতে পারতেছে না। হঠাৎই বৃষ্টি একটা বুদ্ধি করে শরবতের গ্লাসে 2টো শরবত শাহেদের গায়ে ঢেলে দিল। এদিকে শাহেদ কি বলবে বুঝে উঠতে পারতেছে না। কিছুটা রেগে গিয়ে বৃষ্টিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই মেয়ে, তোমার কি লজ্জা বোধ বলতে কোনো কিছু নেই? এখানে কি মজা করার জন্য এসেছি? ওমা, এটা আবার আপনি কি বলেন? আপনি হচ্ছেন রাকিবের বন্ধু। আপনার সাথে মজা করব না তো কার সাথে মজা করব? আর আপনি তো মজার মানুষ, তাই তো আপনার সাথে মজা করতেছি। কি রে রাকিব, তুই তোর বন্ধুর এইভাবে হুট করে রেগে গেল কেন? তোর কলিজায় আঘাত করেছে নাকি তোর গার্লফ্রেন্ড? রাইব কোনো কথা বলতেছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকার পর বৃষ্টি শাহেদের সাথে আরও কিছুক্ষণ মজা করে গেট ছেড়ে দিল। সবাই গিয়ে স্টেজে বসে আছে।
রাকিব তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে স্টেজে বসেছে। মাত্র এইদিকেই শাহেদ রাকিবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে রাকিব, এটা তোর বোন নাকি ধানি লঙ্কা, কোনটা? এইভাবে হুটহাট করে রেগে যায় কেন? তবে রেগে গেলে তার গালগুলা দেখতে অনেক সুন্দর লাগে। এই দিক দিয়ে 100% পারফেক্ট আছে, তবে এখনো ভালোভাবে দেখি নাই। ভাই, তুই আমার বিয়েতে এসেছিস, অন্য কোথাও না। তুই একটু ভালোভাবে চল। আমি তো তোকে কথা দিলাম আমি আমার চাচাতো বোনের সাথে তোর রিলেশন করিয়ে দিব। তুই কেন এরকম করছিস? ভাই, তোর পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই। আমি পরিচয় হয়ে নিয়েছি, এখন শুধু পটিয়ে রিলেশনে যাওয়া দরকার। বাকিটা তোর আর দরকার নেই। পরে বিয়ের সময় না হয় তোরা এসে দেখা করিস আমার সাথে। মামা, তুমি যেমন, এটা আমাদের আর জানার দরকার নেই। এটা আমাদের জানা হয়ে গেছে। তুমি যে কিরকম মানুষ এটা আমরা বুঝে গেছি। শালা মেয়ে দেখলে ঠিক থাকতে পারিস না। আজকে তোকে ঠিক বানিয়ে এরপর এখান থেকে যাব। ওই যে দেখ, বৃষ্টি আসছে। তুই এখান থেকে নেমে বৃষ্টির কাছে যা আর তার সাথে কথা বলার চেষ্টা কর। সে যেখানে যায় সেইখানে যা। বৃষ্টি খাবারের প্লেট নিয়ে আসতেছে, কিন্তু খাবারের প্লেটে শুধু 2টা মাংস আর পুরো বাটি ঝোল, এছাড়া আর কিছুই নেই। এদিকে শাহেদ ওইখান থেকে উঠে বৃষ্টির দিকে এগিয়ে যাইতেছে। এদিকে বৃষ্টির প্ল্যান তো অন্যরকম। হঠাৎ শাহেদ বৃষ্টির সামনে আসতে বৃষ্টি হোঁচট খাওয়ার মতো ভান করে পুরো বাটিটা শাহেদের উপরে ঢেলে দেয়। এইদিকে শাহেদের পুরো শরীরে ঝোল লেগে আছে। এটা দেখে শাহেদ বলতে লাগলো, আপনি এটা কি করলেন আমাকে? এখন আমি কি করব? ওদের সামনে যেতে পারবো নাকি? আর বাকিদের দিকে তাকিয়ে দেখেন তো, ওরা সবাই আমার দিকে তাকিয়ে হাসাহাসি করতেছে। আই এম রিয়েলি সরি, প্লিজ আমাকে মাফ করে দেবেন। আসলে আমি বুঝতে পারি নাই এমনটা হয়ে যাবে। বুঝলে কখনোই এমনটা করতাম না। প্লিজ আমাকে মাফ করে দেন আর চলেন আমার সাথে, আমি আপনাকে ওয়াশরুমে নিয়ে যাই। ওয়াশরুমে নিয়ে গেলে কি হবে? আমি তো কোনো কাপড় নিয়ে আসি নাই। কাপড় নিয়ে আসলে তো চেঞ্জ করতে পারতাম। আরে এত চিন্তা ভাবনা করতেছেন কেন? আমি তো আছি, আপনার কাপড়ের ব্যবস্থা হয়ে যাবে। আপনি এখন আসেন আমার সাথে। এই বলে বৃষ্টি শাহেদকে নিয়ে চলে আসলো ওয়াশরুমে। শাহেদকে উদ্দেশ্য করে বৃষ্টি বলতে লাগলো, আপনি ভেতরে যান, আমি আপনার জন্য কাপড় নিয়ে আসতেছি। আর দরজাটা লাগিয়ে এরপরে ভেতরে আপনি আপনার কাপড় পরিষ্কার করেন, আমি দেখি কি করতে পারি। এই বলে বৃষ্টি কিছুটা দূরে চলে আসলো। যেই শাহেদ দরজাটা লাগিয়ে দিয়েছে, অমনি বৃষ্টি গিয়ে তাড়াতাড়ি করে শাহেদের ওয়াশরুমের দরজাটা বাহির থেকে লাগিয়ে দিয়ে ওয়াশরুমের দিকে বক্সগুলো ঘুরিয়ে দিতে লাগলো লোকেদেরকে। এই বলে বক্স বাজাচ্ছে। ভেতর থেকে শাহেদ চিল্লাচিল্লি করছে, কিন্তু তার চিল্লাচিল্লির শব্দ বাইরে আসতেছে না। আর সবাই বা কি করে, কারণ তার রুমের দিকে বক্স ঘুরিয়ে দেওয়া হয়েছে। এটার জন্য সবাই চিল্লাচিল্লির শব্দ আসতেছে না। অন্যদিকে বৃষ্টি চলে আসলো রাকিবের কাছে। রাকিবের হাত ধুয়ে দিতেছে সবাই। এমন সময় রাকিব বৃষ্টিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে বৃষ্টি, শাহেদ তোর সাথে না গিয়েছিল? সে এখন আসে নাই কেন? প্রায় 1 ঘন্টার উপরে হয়েছে। তুই তাকে কোথায় রেখে এসেছিস বল, তাড়াতাড়ি বল। আরে সে তো ওয়াশরুমে পরিষ্কার হচ্ছে, আমি তো ওখানে রেখে চলে এসেছিলাম। আচ্ছা তুই এখানে বস, আমি দেখে আসতেছি ওনার পরিষ্কার হওয়া হয়েছে কিনা। আর আমি আমার আব্বুর প্লাজো আর গেঞ্জি দিয়েছি। মানে বুঝলাম না, তোর আব্বু কি প্লাউজি পরে নাকি যে তুই এইসব বলছিস? তোর আব্বুর প্লাউজি আর গেঞ্জি পরেছিস তাকে দেওয়ার জন্য? আরে না, আমার আব্বু তো লুঙ্গি আর গেঞ্জি পরে। আমি লুঙ্গিকে প্লাজো বলেছি, কারণ লুঙ্গি তো প্লাজোর মতো, তাই না? এটার জন্য আমি লুঙ্গিকে প্লাজো বলি। আচ্ছা, অনেকক্ষণ তো হয়েছে, তুই গিয়ে দেখে আয় তার পরিষ্কার হওয়া হয়েছে কিনা। পরিষ্কার হলে তাকে নিয়ে আয়। সবকিছু তো শেষ, কাজে সাহেবও সবকিছু শেষ করে দিয়েছে। বিয়ে পড়িয়ে এখন তো আর আমাদের যাওয়ার পালা। সন্ধ্যা হয়ে গেছে প্রায়। আচ্ছা তুই এখানে বস, আমি দেখতেছি তার হয়েছে কিনা। এই বলে বৃষ্টি ওইখান থেকে চলে আসলো ওয়াশরুমের সামনে। এসে দেখে দরজা এখনো বাহির থেকে লাগানো। মুচকি একটা হাসি দিয়ে বৃষ্টি আবার চলে আসলো রাকিবের কাছে। রাকিবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোর বন্ধুর এখনো হয় নাই, সে কি এমন পরিচয় করতেছে 2 ঘন্টা ধরে, আমাকে বলতো। জানি না এত কিছু। আচ্ছা তুই যা, বল যে আমি রেডি হয়ে আছি আর কি কি কাজ আছে সবকিছু তাড়াতাড়ি সেরে ফেলার জন্য। বৃষ্টিকে বলে দিতেই সবাই বাকি কাজ কমপ্লিট করে রাকিব এবং তার স্ত্রীকে পাঠিয়ে দিল গাড়িতে। এইদিকে রাকিব গাড়িতে বসে বৃষ্টিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বৃষ্টি, সত্যি করে বলতো সে এখন কোথায় আছে? তুই কি তাকে আটকে রাখছিস নাকি তাকে ছেড়ে দিয়েছিস? সত্যি করে বলবি। আরে ভাই, আমি সত্যি কথা বলতেছি, আমি তাকে ছেড়ে দিয়েছি, আমি তার পেছনে যাই নাই। একটু আগে আমি আমার বান্ধবীকে বলে এসেছি, সে ছেড়ে দিয়েছে। আর সে ওয়াশরুমে নাই, আমার বান্ধবী দেখে এসেছে। অযথা টেনশন করিস না তো,
আর সে মনে হয় বাসায় চলে গেছে। আমাকে এখানে রেখে সে কখনোই বাসায় যাবে না, এটা আমি একদম শিওর দিয়ে বলতে পারি। তুই যদি আমার কথা বিশ্বাস না করিস তাহলে তুই নিজে গিয়ে দেখে আয়, তাহলে বিশ্বাস করবি। রাকিব চলে আসলো ওয়াশরুমের সামনে, এসে দেখে বাহির থেকে দরজা লাগানো। দরজা খুলে দিতেই ভেতর থেকে শাহিদ এক দৌড়ে বেরিয়ে এসে হাঁপাতে লাগলো। শাহিদকে এরকম হাঁপাতে দেখে রাকিব বলতে লাগলো, কিরে শালা, এভাবে হাঁপাচ্ছিস কেন? তুই না বলে বাড়িতে চলে গেছিস, আমার চাচাতো বোন বৃষ্টি বলেছে। শালা, আমি দীর্ঘ 3 ঘন্টা ধরে এখানে আটকে আছি, এখনো পর্যন্ত কেউ এসে আমাকে উদ্ধার করে নাই। আর তুই বলতেছিস যে আমি বাসায় চলে গেছি, তাও আবার তোকে ছাড়া। আর তোর চাচাতো বোনকে আমি দেখে নিব। তোর চাচাতো বোন আমার সাথে এইসব করেছে। হয়েছে, এখন আর আমার চাচাতো বোনকে দেখার দরকার নেই। আমার চাচাতো বোন সেই কখন চলে গেছে। তুই এখন আর আমার চাচাতো বোনকে দেখতে পারবি না। চল, এখন সবাই গাড়িতে বসে আছে, তোর জন্য অপেক্ষা করছে। এই বলে রাকিব শাহিদকে নিয়ে তাড়াতাড়ি করে চলে আসলো গাড়িতে। সবাই বসে আছে এমন সময় শাহিদ রাকিবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাকিব, তোর চাচাতো বোনকে আবার তোদের বাসায় কবে নিয়ে যাবি? এটা একবার বল। তোর চাচাতো বোনের কি অবস্থা করব ওই দিন একমাত্র আমি জানি। তোর চাচাতো বোন সবার সামনে গিয়ে দাঁড়াতে পারবে না, এমন সম্মানহানি করব তার। শালা, আমি বলবো কি করে সে আবার কই যায়? এটা কি আমি জানি? তবে তার বড় বোনকে বিয়ে করছি, সে অবশ্যই যাবে। গেলে আমি তো তোকে অবশ্যই বলবো। এখন তাহলে চল। এই বলে রাকিব শাহিদকে নিয়ে চলে আসলো গাড়িতে। সবাই বসে পড়তেই গাড়ি চলতে লাগলো তার আপন গতিতে। এদিকে শাহিদ রাকিবের বউকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই যে বর্ষা ভাবি, আপনি আপনার বোনকে বলবেন যে ভালোভাবে চলাচল করার জন্য। আপনার বোন আমাকে ওয়াশরুমে আটকে রেখেছে প্রায় 3.5 ঘন্টার মতো। আপনার বোন কিন্তু এটা একদম ঠিক কাজ করে নাই। আরে সে হয়তো তোমার সাথে মজা করেছিল, আর সে তো আমাদের কাছেই ছিল গত 3 ঘন্টা। আমাদের সাথে মজা করেছে বিশ্বাস না করলে রাকিবকে জিজ্ঞেস করো। রাকিব, তুমি কিছু বলতেছো না কেন? আমি আর কি বলবো? তুমি তো বলেই দিয়েছো ওকে, এখন আমার আর কি বলার আছে বলো তুমি? এখানে তোমার অনেক কিছু বলার আছে। তুমি তাড়াতাড়ি বলো যে সে আমাদের সামনে ছিল, না হলে তোমার বন্ধু আমার বোনকে অবিশ্বাস করবে। শাহিদ, বর্ষা একদম ঠিক বলছে। আমরা যতক্ষণ ওইখানে ছিলাম ততক্ষণ বৃষ্টি আমাদের সামনেই ছিল। তুই তাকে ভুল বুঝিস না। সে হয়তো ভাবছে তুই বের হয়ে গেছিস, কিন্তু বাইরে থেকে দরজাকে লাগিয়ে দিয়েছে এটা তো আর আমরা জানি না। বৃষ্টি একবার গিয়ে দেখে এসেছে, তখন সে দেখে বাইরে থেকে দরজা লাগানো। সে হয়তো ভাবছে যে তুই ভেতরে নেই, তাই হয়তো বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়ে অন্য কোথাও চলে গিয়েছিস তুই। হয়েছে রাকিব, আর বলতে হবে না। আমার শরীরের অবস্থা যা করেছে, এটার জন্য তোর চাচাতো বোনকে আমি কি করব তুই দেখিস একবার। তোদের বাড়িতে আসুক, এরপর আমি তোর চাচাতো বোনকে দেখে নিব। রাকিব আর শাহিদ এইসব কথাবার্তা বলতেছে বেশ কিছুক্ষণ। এইসব কথাবার্তা বলার পর গাড়ি চলে আসলো রাকিবদের বাসার সামনে। এদিকে শাহিদ রাকিবদের বাড়ির ভেতরে না ঢুকেই তার বাইক নিয়ে চলে আসলো তাদের বাসায়। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল দিতেই তার ভাবি এসে দরজা খুলে দিল। শাহিদের শরীরের এই অবস্থা দেখে তার ভাবি বলতে লাগলো, কি ব্যাপার শাহিদ, তোমার শরীরের এই অবস্থা কেন? বিয়ে বাড়িতে গিয়ে এইভাবে খেয়েছো নাকি? পুরো শরীরে তরকারির ঝোল লেগে আছে। ভাবি, আগে আমি ফ্রেশ হয়ে আসি, এরপরে না হয় আপনাকে বলতেছি কি হয়েছে। এই শরীর নিয়ে এখানে দাঁড়িয়ে থাকা আমার জন্য অসম্ভব। শাহিনুর এইসব কথাবার্তা বলতেছে শাহেদকে। এদিকে শাহেদ তাড়াতাড়ি করে চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে সোফায় বসে ফোনটা হাতে নিতেই ফোন বেজে উঠলো। তাকিয়ে দেখে রাকিব কল দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে রাকিব বলতে লাগলো, কিরে শাহিদ, তুই আমাকে না বলে চলে গেলি কেন? তোকে আমি পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে ফেলেছি। তোর সাথে জরুরি কিছু কথা ছিল, আর তুই চলে গেছিস। আমার চাচাতো বোন তো আমাদের বাসায় এসেছে। তুই যদি প্রতিশোধ নিতে চাস তাহলে আসতে পারিস। আমি আধা ঘন্টার ভিতরে আসতেছি, তুই নিশ্চিন্তে থাক। আর তোর চাচাতো বোনকে বলিস না আমি যে আসতেছি। আজকে রাতে তোর চাচাতো বোনের সাথে পার্টি করব, মনে রাখিস। এই বলে শাহিদ সোফা থেকে উঠে যেই চলে যেতে যাবে এমন সময় তার ভাবি শাহিনুর শাহিদকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার শাহিদ, তুমি আবার এখন কোথায় যাচ্ছ? কোথাও যাওয়ার দরকার নেই, বাড়িতে থাকো। তোমার ভাইও বাসায় নেই, আব্বু আম্মু বাইরে গেছে। তুমি থাকলে আমি নিজেকে একা ফিল করব না, তোমার সাথে গল্প করতে পারবো। ভাবি, আমাকে যেতে হবে। আমি যদি এখন না যাই
তাহলে আমি আমার প্রতিশোধ নিতে পারবো না। সে আমার সাথে যেই কাজ করেছে এই কাজের প্রতিশোধ আমাকে নিতেই হবে। আমি যদি প্রতিশোধ না নেই তাহলে তো আমার মন শান্ত হবে না। তখন আমি কি করব? কিসের প্রতিশোধের কথা তুমি বলছো? আমাকে একটু খুলে বলো তো। আমি তো তোমার কথার আগা মাথা কোনো কিছুই বুঝতেছি না। আমাকে একটু বুঝিয়ে বলো। তাহলে শুনেন কি হয়েছে বিয়েবাড়িতে। শাহিদ তার ভাবিকে পুরো ঘটনা খুলে বলার পর তার ভাবি বলতে লাগলো, তার মানে ওই মেয়েটা এইবারের বউ হয়ে আসছে? হ্যাঁ ভাবি, তাকে আমার পছন্দ হয়ে গেছে। তাকে তো কিছু একটা করতে হবে, কিছু না করলে কিভাবে হবে? ঠিক আছে, যাও তাহলে, তোমাকে আর আমি আটকে রাখবো না। শাহিদ তার বাইক নিয়ে চলে আসলো আবারও রাকিবদের বাসায়। মুখে একটা মাস্ক পরে সোজা চলে আসলো উপরে। এসে দেখে সবাই বাসর ঘরে বসে আছে। শাহিদের বন্ধু বান্ধবও বসে আছে, পাশে বৃষ্টি বসে আছে। বৃষ্টিকে দেখে শাহিদ মুচকি একটা হাসি দিয়ে রুমের ভিতরে প্রবেশ করলো। বৃষ্টির পাশে এসে দাঁড়াতেই বৃষ্টি একবার শাহিদের দিকে তাকালো, কিন্তু চিনতে পারলো না মুখে মাস্ক থাকার কারণে। বৃষ্টি অন্যদিকে কথা বলতেছে, এদিকে শাহিদ হঠাৎ করে বৃষ্টির উপরে পড়ে যায়। অজ্ঞান হওয়ার অভিনয় করতেছে, কারণ সে এই কাজে এক্সপার্ট। অজ্ঞান হয়ে যাওয়ার বাহানা করে বৃষ্টিকে অনেক শক্ত করে জড়িয়ে ধরেছে। এদিকে বৃষ্টি নিজেকে ছাড়াতে পারছে না। অন্যদিকে শাহিদের বন্ধু বান্ধব শাহিদকে ধরে নিয়ে তাড়াতাড়ি করে চলে আসলো পাশের রুমে। রাকিব শাহিদের মুখে পানি ছিটা দিতেই শাহিদ আস্তে আস্তে চোখ খুলল। আশেপাশে তাকিয়ে দেখে শুধু তার বন্ধু বান্ধব। এরা দেখে শাহিদ রাকিবকে একটা চোখ টিপ দিতেই রাকিব বিষয়টা বুঝে ফেললো আর বলতে লাগলো, শালা, তুই আর ভালো হইলি না, সেই আগের বাহানাই করলি। এখন যদি জানতে পারে তাহলে তোর কি অবস্থা হবে বুঝতে পারছিস? সে কিন্তু খুবই রাগী। আরে শালা, তোরা এত চিন্তা করিস কেন আমি থাকতে? সে রাগী হলে আমি বাঘের বাচ্চা, আমার অনেক সাহস আছে। হ্যাঁ, দেখলাম তো তোর সাহস আছে। যাই হোক, তুই এখন এখানে কিছুক্ষণ শুয়ে থাক, না হলে পরে সবাই ভাববে যে তুই বাহানা করেছিস। প্রায় আধা ঘন্টার মতন শুয়ে থাকলেই পরে তুই তোর মতন চলাচল করতে পারবি, কেউ কিছুই বলবে না তোকে। তবে সাবধান থাকিস বৃষ্টির কাছ থেকে, সে কিন্তু বুঝতে পারে কোনটা বাহানা আর কোনটা আসল। রাকিব এইসব কথা বলে চলে আসলো তার রুমে। এসে দেখে বৃষ্টি বসে বসে কথা বলছে। রাকিবকে দেখে বৃষ্টি বলতে লাগলো, দুলা ভাই, আপনার বন্ধুর কি অবস্থা? এখন জ্ঞান ফিরেছে নাকি? আর হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে কেন? তার কি আগে থেকে কোনো সমস্যা ছিল নাকি এরকম? না, তার কোনো সমস্যা নেই। সে আসলে হঠাৎ করে তার মাথায় চক্কর দিয়ে উঠেছে। গত কয়েকদিন এই বাসায় কাজ করছে তো, তাই ঠিক মতন ঘুমাতে পারে নাই, তাই আর কি এরকমটা হয়েছে। ও আচ্ছা, আপনি বসে কথা বলেন আপুর সাথে, আমি আপনার বন্ধুকে দেখে আসি কি অবস্থায়। এখন আর রুটি কলা নিয়ে যেতে হবে নাকি? যদি তোমার কাছে সেই পরিমাণ অর্থ থাকে তাহলে তুমি গিয়ে রুটি কলা দিয়ে দেখতে পারো। এখানে তো তোমাকে আর কেউ বাধা দিবে না। বৃষ্টি আর রাকিব এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর রাকিব আবারও বলতে লাগলো, এখন তোমার যাওয়ার প্রয়োজন নেই, এখন আমার বন্ধু বান্ধব ওইখানে আছে। তুমি না হয় আরো পরে যাও, 2 থেকে 3 ঘন্টা পর আশা করি সে সুস্থ হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে তাকে লেবু শরবত এবং অন্যান্য জিনিসপত্র খাওয়াচ্ছে। অসুস্থ মানুষকে তো আবার রুটি কলা দিয়ে দেখতে হয়। ঠিক আছে, আমি তাহলে এখন পাশের রুমে যাই। আমারও শরীরটা কেমন যেন ক্লান্ত লাগতেছে। পাশের রুমে গিয়ে শুয়ে থাকি, যদি কোনো প্রয়োজন হয় তাহলে ডাক দিবেন। এই বলে বৃষ্টি চলে গেল পাশের রুমে। অন্যদিকে শাহিদ তার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতেছে। আড্ডা দিতে দিতে রাত 11টা বেজে গেল। সবাই খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় শাহিদ রাকিবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাকিব, তোর চাচাতো বোন কোথায়? তাকে তো দেখতেছি না। তার সাথে তো মজা করতে হবে আমাদের। মজা না করলে তো চলবে না। সে আমাদের সাথে যা যা করেছে এটার জন্য তো কিছু একটা করতে হবে। হয়তো ছাদে গেছে, তুই তাড়াতাড়ি যা, গিয়ে দেখ ছাদে আছে হয়তো। আর শোন, যা করবি ভেবে চিন্তে করবি, এতটা বেশি ক্লোজ হওয়ার দরকার নেই। এই মেয়েটা এমনিতেই অনেক খারাপ, আর বাকিটা আশা করি তুই বুঝে গেছিস। এই বলে রাকিব আর কোনো কিছু বলল না। এদিকে শাহিদ চলে আসলো ছাদে। এসে দেখে দোলনায় বসে দোল খাচ্ছে বৃষ্টি। এটা দেখে পিছন থেকে শাহিদ বৃষ্টিকে জড়িয়ে ধরলো। এদিকে বৃষ্টি যেই চিৎকার দিতে যাবে এমন সময় শাহিদ বৃষ্টির মুখ চেপে ধরলো আর বলতে লাগলো, আরে এইভাবে চিৎকার দেওয়ার কি আছে? আমি তো আপনাকে ধরলাম, অন্য কেউ তো ধরে নাই। এই বদমাইশ লুচ্চা, ছাড় আমাকে, না হলে কিন্তু তোর মাথা ফাটিয়ে ফেলবো আমি। বৃষ্টি এইসব কথা বলতেছে। বৃষ্টির কথা শুনে শাহিদ বৃষ্টিকে আরো জোরে চেপে ধরলো আর বলতে লাগলো, আহা, এমন করেন কেন? আমি তো আপনার ভালোর জন্য এমন করতেছি। আপনি আমার সাথে যে ব্যবহারটা করেছেন সেই ব্যবহারের
জন্য তো আপনাকে শাস্তি পেতে হবে। আপনি আমার উপরে তরকারি ফেলে দিয়েছেন, সাথে আবার ওয়াশরুমে আটকে রেখেছেন প্রায় 4 ঘন্টার মতো। এটার জন্য তো আপনাকে শাস্তি পেতেই হবে। তুই পেছনে আছিস কেন? সামনের দিকে এসে কথা বল। এরপরে দেখ কে শাস্তি পায় আর কে শাস্তি পায় না। পিছনেই ভালো আছি, সামনে গেলে ভালো আর থাকবো না। এখন আমার কথা হচ্ছে, আপনি যাই করেন না কেন, আপনাকে আমার ভালো লেগে গেছে, আপনাকে আমার লাগবে। বললেই হলো নাকি তোর মতো লুচ্চার সাথে আমি থাকবো? কখনোই না। তুই সরে যা এখান থেকে, না হলে কিন্তু এখন জুতো পেটা করব। জুতা পেটা, তাও আবার আমাকে? ঠিক আছে, আমি আপনার সামনে আসি, দেখি আপনি কি করতে পারেন। আপনি তো আমার চাইতে খাটো, আর আমি আপনার চাইতে লম্বা আছি কিছুটা। দেখি আপনি কি করেন। সাহেব বৃষ্টির সামনে যেতেই বৃষ্টি কি করবে বুঝে উঠতে পারতেছে না। বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর বৃষ্টি বলতে লাগলো, থাক, এখানে বেড়াতে এসেছি, কাউকে অসম্মান করতে আসি নাই। আপনাকে আর অসম্মান করব না। আপনি এখান থেকে চলে যান, আমি এখানে একা একা বসে থাকবো। একা একা বসে থাকা এটা তো অসম্ভব, আমি তো আছি আপনার সাথে। আমার কাউকে প্রয়োজন নেই, আমি একা থাকবো। আপনি এখান থেকে চলে যান। শাহিদ বারবার বৃষ্টির দিকে এগিয়ে যাইতেছে, এদিকে বৃষ্টি পিছিয়ে যাইতেছে, কি করবে বুঝে উঠতে পারছে না। এমন সময় শাহিদ হুট করে বৃষ্টির মাথা ধরে তার ঠোঁট চোরার সাথে তার ঠোঁট একত্রিত করে দিল। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর বৃষ্টি শাহিদকে ধাক্কা মেরে কিছুটা দূরে সরিয়ে দিয়ে ঠাস করে শাহিদের গালে চড় মেরে দিয়ে বলতে লাগলো, লুচ্চা, তোকে তো আজকে আমি মেরে ফেলবো। তুই আমার সাথে এটা কি করলি? আজ পর্যন্ত কোনো ছেলে আমার শরীর স্পর্শ করতে পারে নাই, আর তুই আমার শরীর স্পর্শ করেছিস। বৃষ্টি এসব কথাবার্তা বলতেছে বেশ কিছুক্ষণ। এসব কথাবার্তা বলার পর আবারও শাহিদের গালে চড় মেরে দিয়ে চলে আসলো নিচে। এদিকে শাহিদ মহা খুশি বৃষ্টির ঠোঁটে চুমু দিতে পেরে। শাহিদও চলে আসলো নিচে। শাহিদকে দেখে নীরব বলতে লাগলো, কিরে মামা, কি অবস্থা? বৃষ্টির সাথে কোনো কিছু হয়েছে নাকি? হয়েছে মানে? তার ঠোঁটে লিপ কিস করেছি। ইস, এত মিষ্টি! আগে জানলে তো প্রথম দিনই করতাম, কিন্তু মনে হয় রেগে গেছে অনেকটা। ও আচ্ছা, তাহলে এখন কি করবি তুই? এখন রাগ থামাতে না পারলে তো কোনো কিছুই করতে পারবি না, আবার এমনকি কথাও বলতে পারবি না। আরে এটা নিয়ে চিন্তা করিস না, তাকে কিভাবে কি করতে হয় আমি একদম ঠিক বানিয়ে ফেলবো। তুই নিশ্চিন্তে থাক, আর কয়েকটা দিন ওয়েট কর, এরপরে দেখবি এটা তোদের ভাবি হয়েছে। এখন আমি আমাদের বাসায় যাই রে, রাত অনেক হয়ে গেছে। কিন্তু বৃষ্টিকে যদি আর একবার দেখে যেতে পারতাম তাহলে খুবই ভালো হতো। এই বলে শাহিদ পিছনে ফিরতেই দেখতে পেল বৃষ্টি নিচে নামতেছে। শাহিদ বৃষ্টির দিকে তাকিয়ে চোখ মারতে বৃষ্টি রেগে শাহিদের সামনে এসে শাহিদের গালে ঠাস করে একটা চড় মেরে দিয়ে বলতে লাগলো, লুচ্চা, তুই যদি আমার সামনে আর কোনোদিনও পড়িস তাহলে তোর কি অবস্থা করব আমি নিজেও জানি না। দরকার পড়লে তোকে পুলিশে দেব, মিথ্যা মামলা করব তোর নামে। এই যে ম্যাডাম, আপনি যাই করেন না কেন আপনি এখান থেকে কোথাও যেতে পারবেন না, এই বলে দিলাম। আপনাকে আমার প্রয়োজন, মানে আমার প্রয়োজন। কালকে আপনার সাথে দেখা হবে, এখন তাহলে যাই। আর রাতের বেলা আমার উপরে যতগুলো রাগ জমে আছে সবগুলো রাগ কোলবালিশের উপর দেখিয়ে দিবেন, তাহলে কালকে আবার আপনার সাথে ইটিস পিটিস করতে পারবো। আমার সাথে ইটিস পিটিস, তাও আবার তুই? কখনোই না। কালকে শুধু একবার আমার সামনে আসিস, তোর গালে যদি আমি জুতা দিয়ে নাম আসতি তাহলে আমার নাম পাল্টে দিব। বৃষ্টি এসব কথাবার্তা বলতেছে, এদিকে শাহিদ মুচকে একটা হাসি দিয়ে ওখান থেকে চলে আসলো। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর শাহিদ চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার ভাবি এসে দরজা খুলে দিল। শাহিদকে দেখে তার ভাবি বলতে লাগলো, কি ব্যাপার দেবর মশাই, তোমার গাল এইভাবে লাল হয়ে আছে কেন? নিশ্চয়ই মেয়েটা তোমার গালে চুমু দিয়েছে, তাই না? ভাবি, আপনিও আমাকে লজ্জা দিতেছেন। ওই মেয়েটা আমাকে চুমু দেয় নাই, ওই মেয়েটা আমাকে চর মারছে 2 বার, এটার জন্য গাল এমন লাল হয়ে আছে। কেন তোমার গালে চড় মারতে যাবে কেন? তার এত বড় সাহস কোথা থেকে হয়েছে যে তোমার গালে চড় মারবে? আমি থাকলে তো উল্টো তার গালে চড় মারতাম। আর তুমি কি এমন করেছো যে চড় খেয়েছো? শাহিদ মাথা চুলকাতে চুলকাতে শাহিনুরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আসলে ভাবি, আমি তার ঠোঁটে লিপ কিস করেছিলাম, এটার জন্য সে রেগে গিয়ে আমার সাথে এই রকমটা করেছে। তবে ভাবি, তার ঠোঁটগুলো ইস আবার খেতে মন চাইতেছে। ছি 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 ছি, শাহেদ, তুমি তোমার ভাবির সামনে এইসব কথা বলছো? আমি আরো অন্য কোনো কিছু ভাবছিলাম, যে তুমি অন্য কিছু হয়তো করেছো, তাই হয়তো তোমাকে মেরেছে, কিন্তু তুমি যে এইরকম কাজ করবে এটা আমি জানতাম না।
ভাবি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। কন্ট্রোল করতে পারলে তো আমি এমনটা করতাম না। আপনি প্লিজ আমাকে খারাপ ভাববেন না। শাহিদ তার ভাবির সাথে এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর শাহিদ চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে পড়তেই ঘুমের দেশে পাড়ি জমালো শাহিদ। অন্যদিকে বৃষ্টি বিছানায় এদিক ওদিক করতেছে, কিন্তু ঘুম আসতেছে না। বারবার শুধু ছাদের ঘটনা তার মনে আসতেছে আর চোখের সামনে ভেসে উঠতেছে। এটা দেখে বৃষ্টি বলতে লাগলো, এই ছেলেটার জন্য আমি আজকে ঘুমাতে পারবো না। আর না ঘুমাতে পারলে তো সকালবেলা মাথা ব্যথা করবে। যেমনিই হোক ঘুমাতে হবে আমার। আর এই ছেলেটাকে যদি কালকে আমার সামনে দেখি তাহলে সত্যিই খুব খারাপ হয়ে যাবে। কত বড় সাহস, আমার ঠোঁটে লিপ কিস করেছে। আজ পর্যন্ত আমার শরীরে কেউ স্পর্শ করতে পারে নাই, আর এই ছেলেটা আমার ঠোঁটে লিপ কিস করেছে। বৃষ্টি এসব কথা চিন্তা ভাবনা করতেছে। বেশ কিছুক্ষণ সব কথা চিন্তা ভাবনা করার পর ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 10:20। বৃষ্টি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। এসে দেখে সবাই বসে আছে, সবার মাঝে শাহিদ নেই। এটা দেখে কিছুটা খুশি হলেও পরক্ষণেই কলিং বেল বাজতেই রাকিবের আম্মু গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই ভিতরে প্রবেশ করলো শাহিদ। শাহিদকে দেখে বৃষ্টি রেগে চলে আসলো তার বোনের কাছে। বৃষ্টিকে দেখে তার বোন বলতে লাগলো, কি বৃষ্টি, কি হয়েছে? তুই এখানে এসেছিস কেন? সবাই তো ওখানে বসে আছে, তুইও গিয়ে সবার সাথে বসে আড্ডা দে। আড্ডা দেওয়ার কথা বলতেছো? দুলা ভাইয়ের বন্ধু শাহেদ আছে না, সে কালকে রাতে অনেক খারাপ কিছু করেছে আমার সাথে, তাই আর ওখানে যেতে ভালো লাগে নাই, এখানে চলে এসেছি। সে আবার কি করেছে? সে তো খুবই ভালো ছেলে, আমার জানা মতে তো সে কোনো খারাপ কিছু করতে পারে না। হয়েছে, সবার সামনে ভালো সাজে, কিন্তু যাকে একবার ধরে সে তাকে ছাড়ে না। এটা আমি কালকে টের পেয়েছি। এখন আমি এত কিছু বুঝি না, তুমি কি করবে কি না করবে। আমি শুধু এটাই বলে রাখলাম, সে যদি আর কখনো আমার সামনে আসে তাহলে আমি তাকে সত্যি সত্যি অপমান করব। তুমি বলে দিবে কিন্তু। আরে সমস্যাটা কি সেটা তো আগে বলবি। সমস্যা না বললে আমি বুঝবো কি করে তোদের মাঝে কি হয়েছে আর কি হয় নাই? আসলে আপু, তোমাকে কিভাবে যে বলি, থাক বলার দরকার নেই, এমনিতেই ভালো আছি। এখন আমি ওখানে গেলাম, তুমি আমার জন্য কফি দিয়ে যাও। রাতে ঘুমাতে পারি নাই, মাথাটা হালকা ব্যথা করতেছে। এই বলে বৃষ্টি চলে আসলো সবার কাছে। শাহিদ বৃষ্টির দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলতে লাগলো, ঘুম হয়েছে ম্যাডামের, নাকি আরও ঘুমাতে হবে? বৃষ্টি কোনো কথা বলতেছে না, চুপচাপ বসে আছে। বেশ কিছুক্ষণ এইভাবে চুপচাপ বসে থাকার পর বৃষ্টি বলতে লাগলো, এই আপনি আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলতেছেন কেন? আমি আপনার সাথে কথা বলতে চাই না, তারপরও আপনি কেন এইভাবে খোঁচাচ্ছেন আমাকে? ও মা, এটা আবার কি বলেন? আমার সাথে কথা বলতে চান না কেন? আমি কি এমন করেছি যে আমার সাথে কথা বলতে চান না? কালকের জন্য আমি আপনার কাছে সরি বলতেছি। প্লিজ আমাকে মাফ করে দেন। মাফ? তাও আবার আপনাকে? আপনার মতো লুচ্চা ছেলেকে মাফ করলেও আমার ভুল হবে। আমি আপনাকে মাফ করতে পারবো না। আমি আপনাকে বদদোয়া দিলাম, আপনি কোনোদিনও বিয়ে করতে পারবেন না, এই বলে দিলাম। বুঝে শুনে বদদোয়া দিয়েন, আবার বদদোয়া যাতে আপনার কপালে না পড়ে আমি একদম শিওর দিয়ে বলতে পারতেছি বদদোয়া আপনার কপালে পড়বে, এই বলে দিলাম। কখনোই না। আর আমার কপালে পড়লে তো আপনাকে এক লাথি মেরে এখান থেকে বের করে দিব, তারপরেও আমার কপালে পড়তে দিব না। শাহিদ বৃষ্টির সাথে ঝগড়া করতেছে। এমন সময় রাকিব এসে শাহিদকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে শাহেদ, তোরা আবার ঝগড়া করতে লেগেছিস? প্লিজ বন্ধু, আজকে আর এমনটা করিস না। আজকে মেহমান আসবে বাসায়, আর যদি এমনটা করতে হয় তাহলে তোরা দুজন ছাদে যা, গিয়ে এরপর ঝগড়া কর। ওইখানে তোদের কেউ বিরক্ত করবে না। সরি দুলা ভাই, আপনার এই বন্ধুর সাথে আমি জীবনেও যেতে পারবো না। আপনার এই বন্ধু এক নম্বরের লুচ্চা। আপনার এই বন্ধু যে কোনো কিছু করে ফেলতে পারে, যে কোনো কাউকে। আরে না, শাহেদ একদম ভালো ছিলেন, তার সাথে আমি চলাচল করেছি, আর আমি জানি না, তবে তোমার প্রতি সে একটু অন্যরকম ফিল করে, এটা বলতে পারি। এছাড়া আর অন্য কোনো কিছুই না। রাকিব বৃষ্টির সাথে এইসব কথা বলতেছে। এদিকে বৃষ্টি তো নাছোড় বান্দা, কোনোভাবেই শাহিদকে পচাতে পারতেছে না। এদিকে রাকিব আছে শাহিদকে বাঁচানোর জন্য। এদিকে শাহিদ চুপচাপ বসে বসে তাদের কাণ্ড কারখানা দেখছে। কি করবে, তার এখানে আর কোনো কিছুই করার নেই। রাকিব এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলার পর শাহিদ বলতে লাগলো, রাকিব ভাই, তুই এখান থেকে যা, তোর জন্য আমি মজা করতে পারতেছি না। আর মিস বৃষ্টি, চলেন আপনাকে নিয়ে ছাদে যাই, সকালের রোদ উপভোগ করি দুইজন। আমি প্রমিস করতেছি আপনার সাথে ঝগড়া করব না। কুকুরকে বিশ্বাস করা যায়, কিন্তু আপনার মতো মানুষকে না।
একটা কুকুরকে যদি একটা রুটি খাইয়ে বলি আমার পেছনে পেছনে আসার জন্য, তাহলে সে আমার পেছনে পেছনে আসবে। কিন্তু আপনি অন্যরকম মানুষ, আপনি আসবেন না। অবশেষে কিনা আপনি আমাকে কুকুরের সাথে তুলনা করলেন। আমি আপনার সামনে দাঁড়িয়ে বলতেছি আর কখনো আপনার সামনে আসবো না। এ বলে শাহিদ রাকিবের কাছ থেকে বিদায় নিয়ে ওখান থেকে চলে আসলো তাদের বাসায়। এদিকে রাকিব বৃষ্টির কাছে এসে বৃষ্টিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার বৃষ্টি, তুমি কি শাহেদকে কোনো কিছু বলেছ? শাহেদ এইভাবে চলে যাওয়ার তো লোক না, তো হঠাৎ কি হয়েছে তার? আমি তাকে কোনো কিছুই বলি নাই, আমার কাছেও বলে গিয়েছে তার যেন কি কাজ আছে, তাই হয়তো চলে গেছে। রাকিব আর কোনো কিছু না বলে ওইখান থেকে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার ভাবি এসে দরজা খুলে দিল। শাহিদকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার দেবর মশাই, কিছুক্ষণ আগে তো বের হয়েছো, এত তাড়াতাড়ি চলে এসেছো? হ্যাঁ ভাবি, ওইখানে ভালো লাগে না, চলেন আপনাকে নিয়ে ঘুরতে বের হব। ভাইয়া তো আপনাকে নিয়ে ঘোরাঘুরি করে না, আপনাকে নিয়ে আজকে আমি ঘোরাঘুরি করব সারাদিন। মিথ্যে কথা বলো কেন সাহেব? এর আগেও তুমি এরকম বলেছো, কিন্তু আমাকে নিয়ে যাওনি। আজকেও তুমি মিথ্যে কথা বলছো। না ভাবি, আমি আজকে মিথ্যা কথা বলতেছি না, আমি আপনার মাথা ছুঁয়ে বলতেছি আপনাকে নিয়ে আজকে সারা দিন ঘুরবো। আপনি রেডি হয়ে আসেন, আমিও রেডি হয়ে আসতেছি। শাহিদ এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলার পর চলে আসলো তার রুমে। সুন্দরভাবে রেডি হয়ে তার ভাবিকে নিয়ে চলে আসলো বাইরে। আজকে দুজন বাইকে করে ঘোরাঘুরি করবে, ভাবি আর দেব। শাহিদ তার ভাবিকে নিয়ে বের হয়ে পড়লো বাইরে। 3 রাস্তার মোড়ে আসতেই শাহিদের বন্ধু শাহিন বাইকের সামনে এসে দাঁড়ালো আর বলতে লাগলো, কিরে মামা, এটা আবার কে? আগে তো কখনো দেখি নাই। ভালো করে একবার তাকিয়ে দেখ তো চিনতে পারিস কিনা। আশা করি চিনতে পারবি। ও আচ্ছা ভাবি, আপনি? আমি ভাবছিলাম আর কে না কে। তা কোথায় যাচ্ছেন? কোথায় আর যাব, এই তো আজকে সাহেব সারাদিন আমাকে নিয়ে ঘোরাঘুরি করবে, তাই আর কি একটু বাইরে বের হলাম। হ্যাঁ, ঘোরাঘুরি করেন। ঘোরাঘুরি করলে মন ফ্রেশ হবে। শায়দের মন তো খারাপ, আপনি একটু ঘোরাঘুরি করে ভালো করে দেন, আশা করি ভালো হয়ে যাবে। তুমিও চাইলে যেতে পারো, তোমার তো বাইক এখানেই আছে, চলো একসাথে ঘোরাঘুরি করে আসি কোথাও থেকে। না ভাবি, আমাদের অফিস থেকে কিছু মাল যাবে, তাই আর কি এখানে বসে আছি। গাড়ি আসবে তো, এদিক দিয়ে পরে গাড়িটা আমাদের অফিসের সামনে নিয়ে যেতে হবে। অলিগলি রাস্তা, আপনি তো বুঝতেই পারছেন। আচ্ছা তাহলে আর কি বলবো তোমাকে, চলো তাহলে সাহেব। শাহিদ শাহিনুর এইখান থেকে চলে আসলো নদীর পাড়ে। জায়গাটা বেশ সুন্দর, আগে কখনো এখানে আসে নাই। শাহিনুর কয়েকটা ছবি তুলে দাঁড়িয়ে আছে শাহিদের পাশে। এদিকে শাহিদ মনমরা হয়ে বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। শাহিদকে উদ্দেশ্য করে শাহিনুর বলতে লাগলো, কি ব্যাপার সাহেব, তোমার কি হয়েছে? আমার সাথে শেয়ার করো, শেয়ার না করলে আমি বুঝবো কি করে তোমার কি হয়েছে? আমি তো তোমার ভাবি এবং তুমি তো আমার কাছে সব কথা শেয়ার করো, আমি তো ওইটার সমাধানও দিয়ে দিই। আসলে ভাবি, আমার বন্ধু রাকিবের চাচাতো বোন আছে না, সে আমাকে কুকুরের সাথে তুলনা করেছে, তাই আমি বলে এসেছি যে আর কোনোদিন তার সামনে যাব না। থাক, এসব নিয়ে মন খারাপ করার দরকার নেই, মন খারাপ করলে আরো মন খারাপ হবে। এখন ঘোরাঘুরি করতে এসেছো, ঘোরাঘুরি করো, আশা করি মন ভালো হয়ে যাবে। আর মন ভালো না হলে তোমাকে একটা সলিউশন দিব, আশা করি সলিউশনে তুমি তাকে ইমপ্রেস করতে পারবে, সে দেখবে তোমার প্রতি আসক্ত হবে। ঠিক আছে, চলেন তাহলে আরও কিছু জায়গায় ঘোরাঘুরি করিয়ে নিয়ে আসি। এই বলে শাহিদ শাহিনুরকে নিয়ে আরো কয়েকটা জায়গায় ঘোরাঘুরি করিয়ে নিয়ে চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় শাহিদের আম্মু বলতে লাগলো, বাহ, দুই দেবর আর ভাবি তো ঘোরাঘুরি করে এসেছো। আমার জন্য কি নিয়ে এসেছো শুনি? আমি যে একা একলা মানুষ বাড়িতে আসি, আমার জন্য কিছু নিয়ে আসবে না? আম্মু, আমরা বাইরে কোনো জিনিস খাইনি, একমাত্র দুজন আইসক্রিম খেয়েছি, এছাড়া আর কোনো কিছুই খাইনি। এখন তো সকাল, তাই আর কি তেমন বেশি কিছু ওঠেনি। আপনার জন্য কোনো কিছু নিয়েও আসতে পারিনি, তবে চিন্তা ভাবনা করেছি যে এই বাড়িতে একটা বউ নিয়ে আসবো, আপনি যদি রাজি থাকেন তাহলে। শাহেদের জন্য নাকি? হ্যাঁ, শাহিদের জন্য। এখন আপনার ডিসিশনই হচ্ছে লাস্ট ডিসিশন। আপনি যদি রাজি থাকেন তাহলে আশা করি 2 থেকে 3 মাস পর শাহিদের বউ আসবে এই বাড়িতে। আমার ডিসিশন আর কি? ডিসিশন, ছেলে যেহেতু বড় হয়েছে, বিয়ে তো দিতেই হবে। তুমি যেহেতু তার ভাবি, তুমি দেখো ভালো কোথাও মেয়ে পাও কি না। যদি পেয়ে থাকো তাহলে আমাকে জানাবে। ঠিক আছে আম্মু, আমি মেয়ে খোঁজাখুঁজি শুরু করেছি, দেখি ভালো মেয়ে পাই কিনা। যদি ভালো মেয়ে পাই তাহলে আপনাকে অবশ্যই জানাবো। আচ্ছা, এখন তাহলে তোমরা দুজন খাওয়া দাওয়া করে রেস্ট করো। আর সাকিব আমাকে ফোন দিয়েছিল, তোমাকে নাকি ফোনে পায় নাই। ফোন তো ব্যাগের ভেতরে ছিল, তাই আর কি বুঝতে পারিনি যে ফোন এসেছে।
তবে আমি কথা বলেছি 4-5 মিনিট আগেই। এমনিতেই ফোন দিয়েছিল, জিজ্ঞেস করছিল খাবার খেয়েছে কিনা। ও আচ্ছা, তাহলে এখন খাওয়া দাওয়া করে রেস্ট করো, আমি রুমে গেলাম। দুজন খাওয়া দাওয়া করে রেস্ট করতে লাগলো। বেশ কিছুক্ষণ রেস্ট করার পর বিকেলবেলা শাহিদ বেরিয়ে পড়লো 3 রাস্তার মোড়ে। এসে দেখে তার কয়েকজন বন্ধু দাঁড়িয়ে আছে। শাহিদকে দেখে বলতে লাগলো, কিরে শাহেদ, তুই ওইখান থেকে চলে আসার পর বৃষ্টি তোকে অনেক খোঁজাখুঁজি করছিল, কি যেন বলবে। এই নে, তার নাম্বার দিয়ে দিয়েছে, বলেছে যে তুই একটা মিস কল দেওয়ার জন্য, পরে সে ফোন দিবে। দূর বাদ দে তো এসব। তার মতো কত মেয়ে আমার পিছনে ঘুরঘুর করবে, আর তাকে নিয়ে আমার পড়ে থাকতে হবে, যে কিনা একটা মানুষকে কুকুরের সাথে তুলনা করে। বুঝলাম না তুই কি বুঝাতে চাইছিস, একটু বুঝিয়ে বলতো। সকালবেলাও দেখলাম তোর মন খারাপ, তুই তোর ভাবিকে নিয়ে ঘুরতে বের হয়েছিস, আমাকে একটু বুঝিয়ে বলতো তোর কি হয়েছে। আরে ওর সাথে কালকে একটু বেশি দুষ্টামি করে ফেলেছিলাম। ওই দুষ্টামির জন্য সে অনেক কিছু বলেছে এবং আমার গালে 2টা চড় মারছে এবং আজকে আমাকে কুকুরের সাথে তুলনা করছে। তাই আর কি, আমি ওইখান থেকে চলে এসেছি। বলেছি যে তার সামনে আর কোনো দিন যাব না। একবারে ভালো কাজ করেছিস, এইসব মেয়ের থেকে দূরে থাকাই ভালো। আমরা ভালো ব্যবহার করলেও তাদের কাছে খারাপ হয়ে যায়, তার চাইতে ভালো তাদের কাছ থেকে দূরে থাকা। এখন আমরা প্ল্যান করেছি যে রাঙামাটি যাব, তুই যাবি নাকি? তোরা গেলে আমি আবার যাব না, এটা কখনো হয়েছে নাকি? কিন্তু রাকিব তো মনে হয় যেতে পারবে না, কারণ এখন তার বউ হয়ে গেছে। সে তার বউকে সময় দিবে, আমাদেরকে কি আর সময় দিতে পারবে? তারপরেও একবার জিজ্ঞেস করব, সে যদি যেতে চায় তাহলে তো যাবে, আর আমরা তো আমাদের বাইক নিয়ে যাব, সবাই তো বাইক আছে। সে যদি তার বউকে নিয়ে যেতে চায় তাহলে যাবে, এখানে তো কোনো সমস্যা নেই। সে তার মতো ঘোরাঘুরি করবে, আমরা আমাদের মতো ঘোরাঘুরি করব। সবাই বসে প্ল্যান করতে লাগলো ঘোরাঘুরি করার। এমন সময় রাকিব আসলো। রাকিব শাহিদকে দেখে বলতে লাগলো, কিরে শাহেদ, তুই সকালবেলা এইভাবে চলে আসলি কেন? বৃষ্টি কি তোকে কোনো কিছু বলেছে নাকি যে তুই এইভাবে চলে আসলি? আরে না, কেউ কোনো কিছু বলে নাই। আসলে আমি ভাবিকে বলেছিলাম যে ঘুরতে নিয়ে যাব। অনেক দিন তো হয়েছে, ভাইয়াও কাজের জন্য দেশের বাইরে আসতে আসতে আরও 1-2 মাস সময় লাগবে। তাই আর কি আমি ভাবিকে নিয়ে ঘুরতে বের হয়েছিলাম। এই কিছুক্ষণ আগে বাসায় ফিরে এরপরে এখানে চলে এসেছি। কিরে, তোরা কিছু বলতেছিস না কেন? শাহিন, তুই তো সকালবেলা দেখেছিস আমাকে, তুই কিছু বল। হ্যাঁ রে রাকিব, শাহেদ তোর ভাবিকে নিয়ে ঘুরতে বের হয়েছিল, আমি দেখেছি, এদিক দিয়েই গিয়েছে সকালবেলা। তবে আমরা এখন প্ল্যান করতেছি যে রাঙামাটি ঘুরতে যাব। আমাদের তো বাইক আছে, আর তুই তো বিয়ে করেছিস নতুন, তুই কি যেতে পারবি? যেতে পারবো না কেন? বিয়ে করেছি বলে কি বন্ধু বান্ধবকে ভুলে যাব, এটা হয় নাকি? এটা আবার তুই কেমন কথা বলিস? না মানে নতুন নতুন বিয়ে করেছিস তো, তাই আর কি জিজ্ঞেস করলাম যেতে পারবি নাকি। আর না যেতে পারলে তো তোকে আবার জোরাজুরি করা যাবে না, কারণ এখন তোর বউ আছে। তোর বউ যদি বলে চাইলে তুই যেতে পারবি, আর যদি না করে তাহলে কি আর আমাদের সাথে যেতে পারবি? হ্যাঁ, এটা ঠিক বলেছিস। আচ্ছা যাই হোক, রাঙামাটি কবে যাবি? কালকে নাকি পরশুদিন বের হবি যাওয়ার জন্য? কালকে বের হব, সকাল 6টার দিকে বের হলে আশা করি সারাদিনের ভিতরে ওইখানে পৌঁছে যেতে পার। তবে তুই কি তোর বউকে সাথে করে নিয়ে যাবি নাকি একা যাবি? তোদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি আমার বউকে সাথে করে নিয়ে যেতে পারবো, আর যদি তোদের আপত্তি থাকে তাহলে তাকে নিয়ে যাব না। ঠিক আছে, তুই তোর বউকে সাথে করে নিয়ে চল, কারণ নতুন বিয়ে করেছিস, তোদেরও তো ঘোরাঘুরি করার প্রয়োজন। তুই বাসায় যা, এখন গিয়ে রাতে আমাদেরকে সিদ্ধান্ত জানা। ঠিক আছে, আমি বাসায় চলে যাইতেছি, তোদেরকে রাতের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দিব। শাহিন এইসব কথাবার্তা বলতেছে, এইদিকে রাকিব চলে আসলো বাসায়। অন্যদিকে বাকি সবাই দোকানে বসে বসে চা খাইতেছে আর কথা বলতেছে। চলেন আমরা রাকিবের কাছ থেকে ঘুরে আসি, সে তার বইয়ের সাথে কি কথাবার্তা বলতেছে। রাকিব রুমের ভিতরে প্রবেশ করতেই দেখতে পেল বর্ষা আর বৃষ্টি বসে বসে কথা বলতেছে। রাকিব বর্ষার কাছে এসে বলতে লাগলো, বর্ষা, আমার সকল বন্ধুরা তো প্ল্যান করেছি ঘুরতে যাব রাঙামাটি, কালকে সকালে বের হব। তুমি কি যাবে আমাদের সাথে নাকি আমি একা যাব? নতুন বিয়ে করেছি, আমার তো ঘোরাঘুরি করার শখ আছে, তোমার সাথে আমিও যাব। তবে বৃষ্টির কি হবে? আমার আবার কি হবে, আমি বাসায় চলে যাব। কালকে সকালে তোদের সাথে বের হয়ে যাব, ওই দিক দিয়ে আমি বাসায় চলে যাব, আর তোরা ওই দিক দিয়ে রাঙামাটি চলে যাবি। না, এটা হয় না।
আগে সব সময় আমরা দুইজন একসাথে ঘোরাঘুরি করেছি, কিন্তু এখন বিয়ে হয়ে গেছে বলে কি ঘোরাঘুরি করতে পারবো না? দেখ, তোদের বিয়ে হয়েছে, তোরা এখন স্বামী স্ত্রী, তোরা তোদের পার্সোনাল জিনিস আমার সাথে শেয়ার করবি কেন? আগে হয়তো তোর বিয়ে হয় নাই, তাই আমরা ঘুরোঘুরি করতে পারছি, কিন্তু এখন যদি আমি তোর সাথে ঘুরোঘুরি করতে যাই তাহলে আমাদের দুজনকে আলাদা থাকতে হবে, আর দুলাভাইকে আলাদা থাকতে হবে। তোরা দুজন নতুন বিয়ে করেছিস, আমি চাই না তোরা দুজন আলাদা থাক, তোরা দুজন একসাথে থাক। রাকিব, তুমি একটা কিছু ব্যবস্থা করো। তুমি দেখো আমাদের সাথে বৃষ্টিকে নিয়ে যাওয়া যায় কিনা। আচ্ছা, আমি তাদের সাথে বিষয়টা শেয়ার করছি, দেখি তারা কি বলে। তোমরা তাহলে বসে কথা বলো, আমি ছাদে যাচ্ছি, ছাদে গিয়ে তাদের সাথে কথা বলে আসছি। এই বলে রাকিব চলে আসলো ছাদে। পকেট থেকে ফোন বের করে ফোন দিল শাহেদকে। শাহেদ কলটা রিসিভ করতেই রাকিব বলতে লাগলো, শাহেদ, তোর ফোনের স্পিকারটা দে, আমি তোদের সাথে কিছু কথা বলছি, তোরা শোন। তুই বলতে থাক, সবাই শুনতেছে। বর্ষা যেতে চাইছে, কিন্তু সে একা যাবে না, সাথে বৃষ্টিকেও নিয়ে যাবে। এখন কি করব বুঝে উঠতে পারছি না। গেলে যাবে, তাতে আপত্তি কি? এখানে তো সাগর আছে, সাগরের পিছনে বসে পড়বে। আচ্ছা, আমি তাহলে তাদেরকে গিয়ে বলি রেডি হয়ে থাকার জন্য। এখন তাহলে রাখি। এই বলে রাকিব কলটা কেটে দিল। এইদিকে সাগর শাহেদকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শাহেদ, তুই এটা কি করলি? তুই তো জানিস আমার গার্লফ্রেন্ড আছে, সে যদি জানতে পারে আমার পিছনে কোনো মেয়ে বসেছে তাহলে আমার কি অবস্থা হবে বুঝতে পারছিস? দেখ মামা, তোরা জানিস ওর সাথে আমার আজকে একটা ঝামেলা হয়েছে। যদি ঝামেলা না হতো তাহলে তোদেরকে বলতাম না যে নিয়ে যা, আমি নিজেই বলতাম যে আমার পিছনে বসে যেতে পারবে। শাহিন তো আছে, তোরা দুইজন মেনটেন করে তারপরে নিয়ে যাবি। আচ্ছা, এসব বিষয় নিয়ে কালকে সকালে চিন্তাভাবনা করা যাবে। এখন আমি কি বলতেছি শোন, কালকে সকাল 6টার মধ্যে সবাই এখানে থাকবে। আমিও রাকিবকে ফোন দিয়ে বলে দিব সকাল 6টার মধ্যে এখানে থাকার জন্য। এখন তাহলে যার যার বাসায় গিয়ে ঘুমিয়ে পড়, যত তাড়াতাড়ি ঘুমাবি তত তাড়াতাড়ি উঠতে পারবি। সবাই বিদায় নিয়ে চলে আসলো যার যার বাসায়। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শাহেদ বিছানায় শুয়ে আছে, এমন সময় তার ফোনে মেসেজ আসলো রাকিবের আইডি থেকে। শাহেদ মেসেজটা পড়তে লাগলো। মেসেজটা দিয়েছে বর্ষা। চলে আমরাও শুনে আসি কি মেসেজ করেছে। শাহিদ বৃষ্টির রাগের মাথায় তোমাকে ওইসব কি না কি বলে ফেলেছে। তুমি প্লিজ কিছু মনে করবে না। দেখো, আমি এসব কোনো কিছুই জানি না। পরে সে বিকালবেলা আমাকে এসে বলতেছে তোমাকে এমন এমন বলতেছে। আমি তোমাকে বিশ্বাস করি, আমি জানি তুমি খুবই ভালো ছেলে, তুমি বৃষ্টির কোনো কিছুই করবে না। তুমি কি পারবে বৃষ্টিকে তোমার পেছনে বসিয়ে রেখে নিয়ে যাওয়ার জন্য? সরি ভাবি, আমি শাহিন এবং সাগরকে বলে দিয়েছি ওরা দুইজন আপনার বোনকে নিয়ে যাবে, আপনি নিশ্চিন্তে থাকেন। প্লিজ, আমি তোমার দুইটা হাতে পায়ে ধরতেছি, তুমি প্লিজ বৃষ্টিকে তোমার পেছনে বসিয়ে নিয়ে যাও। আমি ওদেরকে বিশ্বাস করতে পারতেছি না, কারণ ওদের সাথে আমার আগে কখনো তেমন বেশি কিছু কথাই হয় নাই। আর তোমার সাথে যে এরকম কিছু হয়েছে এটা যদি রাকিব জানতে পারে তাহলে বৃষ্টিকে কখনোই নিবে না আমাদের সাথে। তুমি একটু প্লিজ আমার কথাটা রাখো। আচ্ছা, এটা নিয়ে পরে চিন্তা ভাবনা করা যাবে। আমি তো আপনাকে বললাম কালকে সকালে আপনারা আসেন, এরপর দেখা যাবে কি করা যায়। এই বলে শাহেদ ফোনটা রেখে দিল। ফোনটা রেখে দিয়ে বসে আছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর শাহেদের ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে সাগর কল দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে সাগর বলতে লাগলো, মামা প্লিজ ওই মেয়েটাকে আমার পিছনে বসিয়ে দিস না, আমি নিয়ে যেতে পারবো না। শাহিন, আর তুই না হয় তাকে নিয়ে যা, আর যদি তাকে আমার পিছনে বসিয়ে দিস তাহলে আমি যাব না। আচ্ছা, এত চিন্তা ভাবনা করিস না, কালকে আয় 3 রাস্তার মোড়ে সকাল সকাল, এরপর দেখা যাবে। সাগর আরো কিছুক্ষণ কথা বলে কলটা কেটে দিল। এদিকে শাহেদও ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন ভোর 4টা শাহেদের ঘুম ভেঙে যেতেই উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বসে আছে, এমন সময় তার রুমের ভিতরে প্রবেশ করলো শাহিনুর আর বলতে লাগলো, কি ব্যাপার দেবর মশাই, আমাকে না বলে চলে যাচ্ছ? আমার জন্য কিছু নিয়ে এসো। আমি কোথাও ঘুরতে গেছি আর কোনো জিনিস আনি নাই, এটা কি আগে কখনো হয়েছে? ভাবি এখন যাইতেছি, এখনো নিয়ে আসবো, আপনি নিশ্চিন্তে থাকেন। আচ্ছা, যেখানে যাও না কেন সাবধানে যাবে, আর ঠিক মতো খাওয়া দাওয়া করবে কিন্তু। তোমার ভাইয়া বারবার আমাকে বলেছে তোমাকে সাবধান করে দেওয়ার জন্য, একটু আগেও আমাকে ফোন দিয়েছিল। ভাবি এত চিন্তা ভাবনা করবেন না, আমি সাবধানে থাকবো। শাহেদ এইসব কথা বলে 6টার দিকে চলে আসলো 3 রাস্তার মোড়ে। এসে দেখে সবাই দাঁড়িয়ে আছে।
শাহেদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এমন সময় রাকিব বৃষ্টিকে নিয়ে এসে শাহেদের সামনে দাঁড় করিয়ে বলতে লাগলো, শাহেদ, তুই বৃষ্টিকে তোর পেছনে নিবি, আর বৃষ্টি তুমি সাবধানে বসবি। অনেকটা দূরের পথ, সাবধানে বসে থেকো, ভালোভাবে কিন্তু। ঠিক আছে দুলা ভাই, আর আপনি আপনার ফ্রেন্ডকে বলে দিবেন আস্তে চালানোর জন্য। আস্তে চালালে হবে না, আমাদেরকে সন্ধ্যার আগে যেতে হবে রাঙামাটি। আর শাহেদ খুব ভালোভাবে বাইক চালাতে পারে, তুমি নিশ্চিন্তে থাকো, তোমার কোনো কিছুই হবে না। শাহেদ বাইকে উঠে পড়ল। এদিকে বৃষ্টি শাহেদের মুখের দিকে তাকিয়ে আছে, কিন্তু শাহেদ একবারও বৃষ্টির দিকে তাকায় নাই। বৃষ্টি দাঁড়িয়ে আছে দেখে শাহেদ বলতে লাগলো, আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন নাকি আমি চলে যাব? ওরা সবাই কত দূর চলে গেছে আপনি দেখেছেন? তাড়াতাড়ি ওঠেন। বৃষ্টি উঠে পড়ল। এদিকে শাহেদ ভালোভাবে বসে বাইক চালাতে লাগলো ফুল স্পিডে। এদিকে বৃষ্টি ভয়ে শাহেদকে জড়িয়ে ধরেছে আর বলতেছে, আমি আপনার দুইটা পায়ে পড়তেছি, প্লিজ একটু আস্তে চালান বাইক, আমার অনেক ভয় করতেছে, প্লিজ একটু আস্তে চালান। আরে আপনি চুপচাপ বসেন তো, এত কথা বলবেন না। আর এইভাবে না বসে মাঝখানে একটা ব্যাগ দিয়ে বসেন। ব্যাগ না দিলে পরে বলবেন যে আমি ইচ্ছা করে ব্রেক চেপে আপনার শরীরের সাথে আমার শরীর লাগানোর চেষ্টা করেছি। আমি বাইক স্লো করতেছি, আপনি ব্যাগ মাঝখানে দেন। থাক, তার আর কোনো দরকার নেই। আর আপনি আমাকে মাফ করে দিয়েন, ওই দিন আপনাকে কি না কি বলে ফেলেছি, এটার জন্য আমি আপনার কাছে মাফ চাইতেছি। প্লিজ আমাকে মাফ করে দেন আর আমার সাথে কথা বলেন। শাহেদ কথা বলল না, চুপচাপ গাড়ি চালাতে লাগলো। সকাল 10টা। একটা হোটেলের সামনে এসে শাহেদ বাইক থামিয়ে নামতেই প্রায় 10 মিনিট পর বাকি সবাই আসলো। রাকিব শাহেদকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শালা, আমার শালিকাকে নিয়ে পালানোর চেষ্টা করছিলি নাকি যে এমন ভাবে বাইক চালাচ্ছিস? আমরা তো ভেবেছিলাম কি না কি হয়ে যায় রাস্তায়। বাইক আমি কতটুকু চালাতে পারি আশা করি তুই ভালো করেই জানিস। আর তোদের আগে আরও অনেক দূর যেতে পারতাম, কিন্তু এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে 10 থেকে 15 মিনিট হবে হয়তো দাঁড়িয়ে আছি। এখন চল হালকা পাতলা খাওয়া দাওয়া করে আবারও রওনা দেই, অনেক দূর তো চলে এসেছি। হ্যাঁ চল, সবাই খাওয়া দাওয়া করে আবারও রওনা দিই। আর কিছুটা পথ বাকি আছে, আশা করি খুব তাড়াতাড়ি চলে যাব। হোটেল তো বুক করে রেখেছিলাম কালকে রাতেই। আগে আমরা যে হোটেলে গিয়েছিলাম ওই হোটেলটা বুক করেছি, ওরা এখন প্রাইস কম রাখছে। একদম ভালো কাজ করেছিস। এখন চল গিয়ে খাওয়া দাওয়া করি। এখন যদি খাবার না খাই তাহলে আমি মনে হয় মারা যাব। এইদিকে পেটে আমার ইঁদুর দৌড়াচ্ছে। সবাই তাড়াতাড়ি এসে খাওয়া দাওয়া করে রেস্ট করতে লাগলো। বেশ কিছুক্ষণ রেস্ট করার পর শাহেদ এবং বাকি সবাই আবারও বাইকে উঠে পড়লো। বাইক চালাতে লাগলো। এবার শাহেদ অনেকটা আগেই চলে এসেছে। সুন্দর একটা জায়গা দেখে বাইক দাঁড় করিয়ে বৃষ্টির কয়েকটা ছবি তুলে দিল। কয়েকটা ছবি তোলার পর আবারও বাইক চালাতে শুরু করলো। বিকেল 3টা, সবাই চলে আসলো সেই হোটেলে। সবাই যার যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট করলো। সন্ধ্যা হতেই সবাই বাইরে বের হয়ে ঘোরাঘুরি করতে লাগলো আশেপাশে। শাহেদের সাথে বৃষ্টি ঘোরাঘুরি করতেছে। এইদিকে শাহেদ চুপচাপ হাঁটতেছে। বৃষ্টির পাশে বৃষ্টি শাহেদকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শাহেদ, তুমি কি আমাকে মাফ করো নাই? প্লিজ এইভাবে চুপচাপ থেকো না, আমাকে মাফ করে দাও। আমি তোমার পায়ে ধরে বলতেছি, আমাকে মাফ করে দাও। পায়ে ধরে বলতে হবে না, আমি আপনাকে মাফ করে দিয়েছি। আর আপনি এখন আমার সাথে না ঘোরাঘুরি করে যদি আপনি আপনার বোনের সাথে ঘোরাঘুরি করতেন তাহলে খুবই ভালো হতো। ওরা আবার অন্য কিছু মাইন্ড করবে। আপু এখন বিবাহিত, ওরা দুজন ঘুরোঘুরি করুক। আর আপু আমাকে নিজেই বলেছে আপনার সাথে ঘুরোঘুরি করার জন্য, তাই তো আমি আপনার সাথে ঘুরোঘুরি করতেছি। ভালো করেছেন। এখন চুপচাপ ঘোরাঘুরি করেন আর একটু পর খাওয়া দাওয়া করে গিয়ে রুমে ঘুমিয়ে থাকবেন। কালকে সকালে আমরা ঘোরাঘুরি করার জন্য বের হব। অনেকটা দূর হাঁটাহাঁটি করতে হবে, পারবেন তো? না পারলে আপনি তো আছেন, আপনি আমাকে কোলে তুলে নিয়ে ঘুরোঘুরি করবেন। আপনি কি আমার বউ লাগেন যে আপনাকে আমার কোলে তুলে নিয়ে ঘোরাঘুরি করতে হবে? আমি আপনাকে নিয়ে ঘোরাঘুরি করতে পারবো না, আপনি আপনার বোনের সাথে ঘোরাঘুরি করবেন। আমি একা একা ঘোরাঘুরি করতে ভালোবাসি, একা একা ঘোরাঘুরি করব। আপনাকে আমার সাথে ঘুরোঘুরি করতে হবে, আর আপনি একা ঘুরোঘুরি করতে ভালোবাসেন, তাতে আমার কি? আমাকে আপনার সাথে করে নিয়ে তারপরে ঘুরোঘুরি করতে হবে। বললেই হলো না আপনাকে আমার সাথে করে নিয়ে ঘোরাঘুরি করব? আপনি যেভাবে ইচ্ছা সেভাবে চলাচল করেন, তাতে আমার কোনো আপত্তি নেই। শাহেদ এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসলো যার যার রুমে। বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপতেছে শাহেদ। কখন যে ঘুমের দেশে বাড়ি জমিয়েছে খেয়ালই নেই।
পরের দিন সকাল 10টা। শাহিদ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখতে পেল সবাই খাবার খাইতেছে। খাওয়া দাওয়া শেষ করে বসে আছে এমন সময় শাহিদ বলতে লাগলো, সারারা খাবার শেষ করে ফেলেছিস প্রায়, আর আমাকে একবার ডাকও দিলি না। তোকে ডাক দেই নেই মানে? আমরা তো ভেবেছিলাম তুই বৃষ্টিকে নিয়ে বাহিরে বের হয়ে গিয়েছিস। সেই সকালবেলা বৃষ্টিও তো রুমে নেই। মানে কি আবল তাবল বলতেছিস? আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে মাত্র নিচে এসেছি, আর তোরা বলতেছিস আমি তাকে নিয়ে ঘুরতে গেছি। শাহিদের কথা শেষ হতে না হতেই পেছন থেকে বৃষ্টি বলতে লাগলো, কেউ কোথাও যায় নাই, আমি এখানেই আছি। আমি একটু ছাদে গিয়েছিলাম, ওইখানে একজন স্টাফের সাথে বসে বসে গল্প করছিলাম, তাই আর কি খেয়াল করি নাই কয়টা বাজে। চলো সবাই খাওয়া দাওয়া শেষ করি, এরপর ঘুরতে যাব। আর তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, খুব তাড়াতাড়ি সারপ্রাইজ পাবে। বৃষ্টি, হঠাৎ কি সারপ্রাইজের কথা বলতেছিস? আমি তো কিছুই বুঝতেছি না। আমাকে কি বলতে পারবি সারপ্রাইজের কথা? সারপ্রাইজের কথা বলে দিলে তো আর সারপ্রাইজ থাকবে না, তাই সারপ্রাইজের কথা বলা যাবে না। এখন খাওয়া দাওয়া করে নেই, এরপরে ঘুরতে যাব। বৃষ্টি এবং শাহিদ খাওয়া দাওয়া করে সবার সাথে বেরিয়ে পড়লো ঘোরাঘুরি করার উদ্দেশ্যে। চলেন, কালকে রাত থেকে বৃষ্টি এই পর্যন্ত কি কি করেছে আমরাও দেখে আসি। ততক্ষণে তারা তো ঘোরাঘুরি করতে থাকুক। রাত 11:50। বৃষ্টি তার আম্মুকে কল দিল। বৃষ্টির আম্মু কলটা রিসিভ করতে বৃষ্টি কান্না করতে করতে বলতে লাগলো, আম্মু, আমি একটা ছেলেকে পছন্দ করি। সেই ছেলের সাথে যদি আমার বিয়ে না দাও, তাহলে আমি আপুর সাথে ঘুরতে এসেছি, এখানে আমি আত্মহত্যা করব। তুই কি পাগল হয়ে গেছিস? কি আবুল তাবুল বলতেছিস? এসব আবুল তাবুল বলিস না। কাকে পছন্দ করিস বল এবং ঠিকানা দে, আমরা তাদের বাসায় যাই, গিয়ে কথাবার্তা বলি। তারা রাজি থাকলে অবশ্যই তার সাথে তোর বিয়ে ঠিক করব। বিয়ে ঠিক করলে চলবে না, আমি এইখান থেকে 3 দিন পর যাব, 3 দিন পরে বিয়ে হবে। এই 3 দিনের মধ্যে তোমরা সব কিছু কমপ্লিট করবে। এখন কিভাবে কি করবে আমাকে এসব জানানোর দরকার নেই। আমি 3 দিন পর যাব আর 3 দিন পর বিয়ে হবে আমার, এটাই লাস্ট কথা। আমি তোমাকে নাম ঠিকানা সব কিছু পাঠিয়ে দিতেছি। ঠিক আছে, তুই নাম ঠিকানা পাঠা, আমরা দেখি কি ব্যবস্থা করা যায়। এই বলে বৃষ্টি ফোনটা কেটে দিয়ে তার আম্মুকে মেসেজ করে নাম ঠিকানা পাঠিয়ে দিল। নাম ঠিকানা পাঠানোর পর বৃষ্টিকে তার আম্মু ভয়েস দিয়ে জানিয়ে দিল সকালবেলা যাবে শাহিদের বাসায়। পরের দিন সকাল 9টায় বৃষ্টির আম্মু চলে আসলো শাহিদের বাসায়। কলিং বেল দিতেই শাহিদের ভাবি শাহিনুর এসে দরজা খুলে দিল। বৃষ্টির আম্মুকে দেখে না চিনতে পেরে বলতে লাগলো, কে আপনি? আর এখানে কাকে চাই? এটা কি শাহিদদের বাসা? আমি শাহিদের আম্মুর সাথে কথা বলতে এসেছি। হ্যাঁ, এটা শাহিদদের বাসা, ভেতরে আসেন। বৃষ্টির আম্মু বাড়ির ভেতরে এসে বসে পড়ল। বেশ কিছুক্ষণ বসে থাকার পর শাহিদের আম্মু নিচে আসলো। বৃষ্টির আম্মুকে দেখে বলতে লাগলো, কে আপনি? আর এখানে আমাকে খুঁজতে এসেছেন কেন? আপনার সাথে কিছু কথা ছিল, আপনি এখানে বসেন, বসে কথা বললে খুব ভালো হবে। আর তুমিও বসো এখানে। 3 জন বসে আসছে। বৃষ্টির আম্মু বলতে লাগলো, আমার মেয়ে আপনার ছেলেকে পছন্দ করে, আপনার ছেলেও আমার মেয়েকে পছন্দ করে। কিছুদিন আগে তাদের দেখা সাক্ষাৎ হয়েছে। এখন আমার মেয়ে পাগল হয়ে গেছে আপনার ছেলেকে বিয়ে করার জন্য। তারা কালকে ঘুরতে গেছে সবাই মিলে। এখন যদি আমি বিয়ে ঠিক না করে, তাহলে আমার মেয়ে ওইখানে আত্মহত্যা করবে। আমার একটা মাত্রই মেয়ে, আমি আমার মেয়েকে হারাতে চাই না। আমি আপনার পায়ে পড়তেছি, প্লিজ আপনারা রাজি হয়ে যান বিয়েতে। আমরা তো মেয়েকে এখনো দেখি নাই, মেয়ের ছবিও দেখি নাই। আমাদেরও তো একটা পছন্দ আছে, তাই না? বৃষ্টির আম্মু বৃষ্টির ছবি বের করে দেখাতে লাগলো। বৃষ্টিকে দেখে সবাই পছন্দ করেছে। এদিকে শাহিদের আম্মু কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বলতে লাগলো, বিয়ে তো হবে, কিন্তু এত তাড়াতাড়ি বিয়েটা সম্ভব না। 3 দিন পর বিয়ে হলে তো এত বড় আয়োজন করতে পারবো না। এত বড় আয়োজন করার দরকার নেই, ছোটোখাটো আয়োজন করে তাদের বিয়ে দিয়ে দিব। 3 দিন তো আমাদের কাছে সময় আছে। এই 3 দিনের মধ্যে আশা করি সকল কিছু কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আমি শাহেদের ভাই এবং তার আব্বুকে জানাচ্ছি, ওরা দুজন অফিসে আছে তো। আপনি এখানে কিছুক্ষণ বসেন। আর শাহিনুর, তুমি ওনাকে কিছু খাবার দাও। সকালবেলা মনে হয় না খাবার খেয়ে এসেছেন। ঠিক আছে আম্মু, আমি খাবার দিচ্ছি। শাহিদের আম্মু ফোন দিল শাহিদের আব্বু এবং তার ভাইকে। দুজনের সাথে কথাবার্তা বলে বিয়ে ঠিক করে ফেললো।
শাহিদের আম্মু এসে বৃষ্টির আম্মুকে বলতে লাগলো, ঠিক আছে, 3 দিন পর তাদের বিয়ে হবে। আমরা সকল কিছু ফাইনাল করে ফেলতেছি, আপনারাও সব কিছু ফাইনাল করেন। আর আমি শাহিদকে জানাবো না, তাকে সারপ্রাইজ দেব। কি বলো শাহিনুর? হ্যাঁ আম্মু, সারপ্রাইজ দিলে খুবই ভালো হবে। আমি তাহলে এই ডেকোরেশন এবং অন্যান্য যা কিছু আছে সবাইকে খবর দিয়ে দিই। আর একদিনের মধ্যে যাতে পুরো বাড়িটা সুন্দরভাবে সাজিয়ে ফেলে। ঠিক আছে। বৃষ্টির আম্মু আরো কিছুক্ষণ কথাবার্তা বলে চলে আসলো বাসায়। এই ছিল সেই রাত থেকে সকাল 10টা অবধি ঘটনা। এদিকে সবাই ঘোরাঘুরি শেষ করে সন্ধ্যায় চলে আসলো আবারও হোটেলে। বসে বসে কফি খাইতেছে এমন সময় শাহিদ বলতে লাগলো, এই তোরা এখানে বস, আমি একটু রুম থেকে আসতেছি, ফোনে চার্জ নেই, চার্জে দিয়ে আসি। এই বলে শাহিদ চলে আসলো রুমে। শাহিদের পিছু পিছু বৃষ্টি আসলো। শাহিদ রুমের ভিতরে প্রবেশ করে দরজাটা হালকা চাপিয়ে দিয়ে ফোন চার্জে দিয়ে যেই বের হতে যাবে, এমন সময় বৃষ্টি শাহিদকে ধাক্কা মেরে রুমের ভিতরে ঢুকিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে বলতে লাগলো, আর মাত্র 2টা দিন, এরপর তুই আমার হবি। মানে বুঝলাম না, 2 দিন পর তোমার হব মানে? বাসায় গেলেই বুঝতে পারবি 2 দিন পর আমার হবি কিভাবে। এখন চল, তোকে নিয়ে ছাদে যাব, ওরাও এখানে গল্প করুক। আমি যেতে পারবো না, আমি সবার সাথে বসে গল্প করব। তুই যদি এখন আমার সাথে না যাস, তাহলে আমি এই রুম থেকে বের হতে দিব না তোকে। তখন তুই কি করবি? এত কিছু জানি না, আমি যেটা বলেছি সেটাই হবে। আমি তোমার সাথে যেতে পারবো না, মানে তোমার সাথে যেতে পারবো না। এই বলে শাহিদ যেই চলে যেতে যাবে, এমন সময় বৃষ্টি শাহিদের একটা হাত ধরে টান মেরে বিছানায় ফেলে দিয়ে শাহিদের উপরে উঠে গেল। সাথে সাথে শাহিদের ঠোঁট জোড়া তার দখলে নিয়ে নিল। প্রায় 5 থেকে 10 মিনিট এইভাবে যাওয়ার পর বৃষ্টি ছেড়ে দিয়ে ওখান থেকে চলে আসলো। সবার কাছে বৃষ্টিকে আসতে দেখে বর্ষা বলতে লাগলো, কি রে বৃষ্টি, তুই একা আসলি কেন? শাহিদকে নিয়ে আসতি। আমি জানি নাকি সে এসেছে নাকি আসে নাই, ফোন চার্জে দিতে এতক্ষণ লাগে নাকি? ওই তো আসতেছে। শাহিদ আসতেই সবার সাথে বসে গল্প করতে লাগলো। এদিকে বৃষ্টির দিকে রাগান্বিত চোখে তাকিয়ে আছে শাহিদ। বৃষ্টি চুপচাপ শাহিদকে দেখতেছে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর রাতের খাওয়া দাওয়া করে যার যার রুমে চলে আসলো। দেখতে দেখতে এইভাবে কেটে গেল 3টা দিন। ভোর 5টা ফজরের নামাজ আদায় করে সবাই রওনা দিল বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। এদিকে বৃষ্টি শাহিদকে শক্ত করে জড়িয়ে ধরেছে। এটা দেখে শাহিদ বলতে লাগলো, কি ব্যাপার, আজকে এইভাবে জড়িয়ে ধরে আছেন কেন? আমাকে ছাড়েন, আমার অন্যরকম ফিল হয়। ফিল হলে হতে থাকুক, রাতে সব ফিল মিটিয়ে নেবেন। আপনি 2-3 দিন ধরে কি আজব আজব কথা বলতেছেন? আমি আপনার আজব আজব কথা কিছুই বুঝতেছি না। আপনি একটু বুঝিয়ে বলবেন কি বলতে চাইতেছেন? বাড়িতে চলেন, এরপর সবকিছু বুঝতে পারবেন। দুপুর 2টার মধ্যেই সবাই সবার বাসায় চলে আসলো। বৃষ্টি বাড়িতে এসে তার আব্বু আম্মুকে বলে কয়েকজনকে নিয়ে চলে আসলো পার্লারে। এদিকে শাহিদ বাড়ির ভিতরে প্রবেশ করতেই দেখতে পেল পুরো বাড়ি সাজিয়ে ফেলেছে। এটা দেখে শাহিদ তার ভাবিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার ভাবি, এই বাড়িতে কারো বিয়ে নাকি এইভাবে সাজানো হচ্ছে যে? হ্যাঁ, এ বাড়িতে আজকে বিয়ে, তাও আবার কার সাথে জানো তুমি? আমার বিয়ে? আর আমি জানি না? আর কার সাথে আমার বিয়ে ঠিক করেছেন? এটা এখন বলবো না, বাসরাতে দেখে নিও কার সাথে ঠিক করা হয়েছে। এখন যাও, তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে আসো, কিছুক্ষণ পরই কাজে আসবে। শাহিদ কিছু বুঝে উঠতে পারলো না। অন্যদিকে শাহিদের বন্ধু বান্ধব চলে আসলো শাহিদের বাড়িতে। শাহিদের বন্ধু বান্ধবকে সবকিছু আগে থেকেই বলে দিয়েছে শাহিনুর। শাহিদের বন্ধু বান্ধব এসে শাহিদকে সাজাতে লাগলো। সন্ধ্যা হয়ে এসেছে, কাজী সাহেবও চলে এসেছে। এদিকে বৃষ্টি পার্লার থেকে সেজে গুজে চলে আসলো ডাইরেক্ট শাহিদদের বাসায়। বেশ কিছুক্ষণ পর কাজী আসতেই কাজী বিয়ে পড়িয়ে দিল এবং আরো কিছু নিয়ম কানুন ছিল। এই নিয়ম কানুন মেনে বৃষ্টিকে নিয়ে চলে আসলো শাহিদের রুমে। রাত প্রায় 11টা। সবাই খাওয়া দাওয়া শেষ করে বসে আছে। অন্যদিকে শাহিদ মনে মনে বলতেছে, আপনারা, এটা কি হলো? আমি ঘুরে আসতে না আসতে আমার বিয়ে দিয়ে দিল। কার সাথে বিয়ে দিয়েছে একমাত্র আল্লাহ জানে। মেয়েটা কেমন হবে তাও তো জানি না। যাই গিয়ে দেখি মেয়েটা কেমন। ভেবেছিলাম বৃষ্টিকে বিয়ে করব, কিন্তু তা হলো না। আর এইসব চিন্তা ভাবনা করতে করতেই শাহিদ চলে আসলো রুমে। দরজাটা ভালোভাবে লাগিয়ে দিয়ে খাটের কাছে এসে দাঁড়াতেই বৃষ্টি এসে শাহিদের পা ধরে সালাম করলো। শাহিদ কি করবে বুঝে উঠতে পারতেছে না। হঠাৎ করে বৃষ্টি শাহিদকে জড়িয়ে ধরলো। এদিকে শাহিদ একেবারে স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছে। প্রায় 10 মিনিট এভাবে দাঁড়িয়ে থাকার পর বৃষ্টি বলতে লাগলো, চলেন 2 রাকাত নফল নামাজ আদায় করে এরপরে আমাদের নতুন জীবন শুরু করি। শাহিদ শুধু মাথা নেড়ে বৃষ্টির সাথে চলে আসলো নামাজ আদায় করার জন্য। নামাজ আদায় শেষ করে দুজন খাটের উপরে বসে আছে। প্রায় 4 থেকে 5 মিনিট বসে থাকার পর শাহিদ কাঁপা কাঁপা হাতে ঘোমটা ওঠাতেই হা করে তাকিয়ে রইল বৃষ্টির দিকে আর বলতে লাগলো, কি, তোর সাথে আমার বিয়ে হয়েছে? আমি এটা মানি না।
তুই আমার বউকে কোথায় রাখছিস তাড়াতাড়ি বল। তোর বউকে কোথাও রাখি নাই, আমি তোর বউ। তোর না অনেক ইচ্ছে ছিল আমাকে বিয়ে করার, আজকে ইচ্ছা পূরণ করে দিলাম। আর রাস্তায় আসার সময় তুই না বললি আমি তোকে জড়িয়ে ধরলে অন্যরকম ফিল হয়, আজকে রাতে সেই ফিল পূর্ণ করবি তুই। অবশেষে কিনা তোর মতো একটা মানুষের সাথে বিয়ে হয়ে গেছে, আর কি আর করার, যাক এখন তাহলে অন্যরকম ফিল আমি পূর্ণ করি। হ্যাঁ, পূর্ণ করার আগে লাইট নিভিয়ে দিয়ে আয়, না হলে পাঠক পাঠিকারা দেখে ফেলবে। ওরা তো তাকিয়ে আছে সে কখন থেকে আমাদের এগুলো দেখার জন্য। লাইট নিভিয়ে দিলে ওরাও চলে যাবে, আমরা আমাদের ফিলগুলো দুজনের মধ্যে অনুভব করতে পারবো। শাহেদ গিয়ে লাইট নিভিয়ে দিয়ে চলে আসলো। আস্তে আস্তে বৃষ্টির দিকে এগিয়ে যাইতেছে। এইদিকে বৃষ্টি শাহেদের দিকে এগিয়ে আসতেছে। বেশ কিছুক্ষণ এইভাবে এগিয়ে আসার পর দুজনের ঠোঁট একত্রিত করে দিল। বাকিটা ইতিহাসের 202 নম্বর পাতায় লেখা আছে, যদি জানতে চান তাহলে তাড়াতাড়ি বিয়ে করেন। আজকের গল্পটা এখানেই সমাপ্ত। আল্লাহ হাফিজ।